কপিরাইট সুরক্ষা এবং মেধাস্বত্ব লঙ্ঘন বা পাইরেসি। ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে সফটওয়্যার, গেমস, সাহিত্য, লেখালেখি, সঙ্গীত, চিত্র কিংবা চলচ্চিত্র ইত্যাদি সৃষ্টিকর্মগুলির বেআইনি ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি শুধু দেশীয় শিল্পীদের আর্থিক ক্ষতির কারণ নয়, বরং এটি দেশ ও বিশ্বের সামগ্রিক সৃজনশীল খাতের অগ্রগতিতেও একটি বড় বাধা। বাংলাদেশ কপিরাইট আইন 2023 এই ক্ষেত্রে কী ধরনের সুরক্ষা নিশ্চিত করে? চলচ্চিত্র, ছবি, ভিডিও, গান কিংবা সফটওয়্যার পাইরেসির ক্ষেত্রে বর্তমান আইনি পদক্ষেপগুলি কতটাই বা কার্যকর, এবং এই ধরনের অপরাধের জন্য দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শাস্তির বিধানই বা কি? পাইরেসির ভয়াবহতা এবং এর বিরুদ্ধে আইন প্রয়োগের বিস্তারিত নিয়ে জাহিদুজ্জামান রেদওয়ানের প্রতিবেদন। কপিরাইট সুরক্ষা মানে কোনো সৃষ্টিশীল কাজকে আইনি মালিকানা দেওয়া, যাতে অন্য কেউ অনুমতি ছাড়া তা ব্যবহার করতে না পারে। এটি সৃষ্টিকারীর অধিকার, অর্থনৈতিক সুবিধা এবং সৃজনশীলতার নিরাপত্তা নিশ্চিত করে। কপিরাইট কোনো সৃষ্টিশীল কাজকে অন্যের অনুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ, অনুলিপি বা বিক্রি করা থেকে রক্ষা করে। বাংলাদেশের কপিরাইট বিষয়টি নিয়ন্ত্রিত হয় বাংলাদেশ কপিরাইট আইন 2023 দ্বারা। কেউ কপিরাইট লঙ্ঘন করলে মামলা করে ক্ষতিপূরণ আদায় করা যায়। আর ডিজিটাল পাইরেসি মানে হলো অন্যের সৃষ্ট কাজ চুরি করে নিজের মতো করে ব্যবহার করা। এটি আইন ভঙ্গ এবং অন্যের পরিশ্রমের প্রতি অসম্মান। ধরুন, আপনি অনেক কষ্ট করে একটি গান, গল্প, ছড়া বা সফটওয়্যার বানালেন। এখন কেউ যদি সেটি আপনার অনুমতি ছাড়া কপি করে নিজের নামে চালিয়ে দেয় বা ফ্রিতে ছড়িয়ে দেয়, সেটাই হলো ডিজিটাল পাইরেসি। কিছুদিন আগে পাইরেসির শিকার হয় রায়হান রাফি পরিচালিত সিনেমা তাণ্ডব। সিনেমা হলে রিলিজের পরপরই পুরো সিনেমার এইচডি প্রিন্ট, ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে সিনেমার কপি ছড়িয়ে পড়ে। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হলেও পাইরেসি প্রযোজক ও পরিবেশকদের বড় ক্ষতির মুখে ফেলে দেয়। পরিচালক রায়হান রাফি সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং পাইরেসি ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবি জানান। প্রযোজক কপিরাইট আইনে মামলা করেন এবং পরবর্তীতে পুলিশ 3 জনকে গ্রেফতার করেন। বাংলাদেশে মূলত সাহিত্য, শিল্পকলা, নাটক, চিত্র, চলচ্চিত্র, স্থাপত্য, কম্পিউটার প্রোগ্রাম, ডেটাবেস ইত্যাদি সৃজনশীল কাজের উপর কপিরাইট প্রযোজ্য। অর্থাৎ যে কোনো মৌলিক ও সৃজনশীল প্রকাশভঙ্গি কপিরাইট সুরক্ষার আওতায় আসে। বাংলাদেশে পাইরেসি শুরু হয় মূলত 1980-র দশকের শেষের দিকে গানের ক্যাসেটের অবৈধ কপি থেকে। ইন্টারনেটের প্রসার ও সস্তা সিডি, ডিভিডি বাজার আসার পর থেকে পাইরেসি ব্যাপক আকার ধারণ করে। আমার কাছে যে মোবা আছে, উইন্ডোজ আছে, সব ধরনেরই আমার কাছে সিডি আছে। বেশিরভাগই বাচ্চারাই আপনার গেমের সিডি কিনে। আর যেরকম উইন্ডোজ 10, 7, 9 এখানে আপনার যারা মানে কম্পিউটারে যারা দেয়, আপনার উইন্ডোজ দেয়, এই জন্যে আপনার এগুলো লাগে। হ্যাঁ, গেমের সিডি আগে মানুষ গেমের সিডি দিয়ে তো মানুষ মানে পয়সা কামিয়েছে আগে। এখন মোটামুটি সিডি মনে করেন 50 টাকা, 40 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে গেমের সিডি, সিঙ্গল সিডি কিনে। হ্যাঁ, সবই আপনার 40 টাকা, 50 টাকা এরকম করে বেচা। আসলে তো এই সিডিগুলোর অনেক দাম। একটা উইন্ডোজ 11 প্রোর দাম 20,000 টাকা, কল অফ ডিউটি অরিজিনাল গেমের দাম 4,000 থেকে 8,000 টাকা। তাহলে আপনি ঢাকা যাদের কাছ থেকে সিডি আনছেন, তারা কি পাইরেটেড কপি বিক্রি করছে? এখন শুনেন, এটা মনে করেন অপরাধ তো যে যেখানে আপনার কোম্পানি থেকে কিনা আর যেখানে আপনার ওই ক্র্যাক করে যেটা বানায় বিক্রি করে, এটা তো অপরাধের ভিতরে পড়ে যদি লাইসেন্স যদি না থাকে। আমরা অর্ডার দিই, তত কোম্পানি বলে আমার ভাই আপনার সিডি লাগবে কি না। হ্যাঁ, তখন আমরা কী কী সিডি আপনার কাছে আছে, হ্যাঁ, তখন আমরা ওই দিকে আপনার অর্ডার দিই, ওরা মনে করে পাঠিয়ে দেয় ইয়ের মাধ্যমে। হ্যাঁ, আমরা তো যাচাই করি না যে তার লাইসেন্স আছে কি না। এখন ঘটনা হচ্ছে যারা বেআইনিভাবে করছে, সে ব্যাপারে আমার কোনো নাই, তারা এটা কি বেআইনিভাবে করছে কি ইয়েভাবে করছে, এটা আমাদের দরকারও ওদের কাছে কি। ডিজিটাল পাইরেসির প্রধান ধরনগুলো হলো সফটওয়্যার পাইরেসি, লাইসেন্স ছাড়া সফটওয়্যার ব্যবহার, ক্র্যাক, কিজেন দিয়ে সফটওয়্যার চালানো, সিনেমা, সিরিজ, ভিডিও অনুমতি ছাড়া অনুলিপি, ডাউনলোড, স্ট্রিমিং, গান, অ্যালবাম, অডিও বুক অনুমতি ছাড়া ডাউনলোড বা শেয়ার, ক্লাউড স্টোরেজে কপিরাইটকৃত ফাইল আপলোড ও শেয়ার, লাইভ স্পোর্টস, কনসার্ট, ইভেন্ট অনুমতি ছাড়া সম্প্রচার, পিয়ার টু পিয়ার P2P পাইরেসি যেমন টরেন্ট ব্যবহার করে ফাইল শেয়ারিং নেটওয়ার্কে কপিরাইটকৃত ফাইল বিতরণ। বাংলাদেশে কপিরাইট আইন কী ধরনের সুবিধা নিশ্চিত করে? বাংলাদেশের কপিরাইট আইন 2023 একজন মানুষের বুদ্ধিবৃত্তিক যেসব সৃষ্টি সেগুলোকে মূলত সুরক্ষা দিয়ে থাকে। তার বুদ্ধির ব্যবহারের মাধ্যমে এই সৃষ্টিগুলো করছে,
সেগুলো যেন সে নিরবিচ্ছিন্ন অধিকার ভোগ করতে পারে এবং সেখান থেকে যেন লাভবান হতে পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে পারে। এবং বাংলাদেশের মানুষ, যে ব্যক্তি কোনো কিছু নতুন সৃষ্টি করছে তার মেধার মাধ্যমে, সে নিজে আসলে খুব বেশি সচেতন নয়। যেমন একজন বই লিখছে বা এটা গান তৈরি করছে, এটা কিন্তু এটার অধিকার সে সরাসরি ভোগ করতে পারবে না বা সুরক্ষা পাবে না যতক্ষণ পর্যন্ত সে তার বইকে কপিরাইটের অধীনে নিবন্ধন করবে না, বা তার গানটাকে যতক্ষণ পর্যন্ত না সে নিবন্ধন করছে ততক্ষণ পর্যন্ত সে আসলে এই ধরনের সুরক্ষা পাবে না। আমরা তো ঢাকায় নীলক্ষেত যেই জায়গাটা আছে সেখানে গেলে অসংখ্য আমরা বই পাই যেগুলো মূলত কপি করা বই। হয়তো কোনো বইয়ের দাম 2000-3000 টাকা, সেই বই আমরা 200-300 টাকাতে পেয়ে যাচ্ছি। অহরহ উদাহরণ আছে যে প্রকাশ্যেই মূলত কোনো একজন ব্যক্তির যে বুদ্ধিবৃত্তিক সৃষ্টি সেটাকে মূল্যায়ন না করে নকলের মাধ্যমে বাজারে অপর কোনো ব্যক্তি মুনাফা অর্জন করছে। সেক্ষেত্রে বাংলাদেশের যে আইন, সে আইন তো থাকবেই, স্বাভাবিকভাবে আছেই, কিন্তু সেটা কার্যকর কতটুকু আছে সে জায়গাতে প্রশ্ন থেকেই যায়। এখানে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কপিরাইট নিবন্ধনের সংখ্যা উপস্থাপন করা হয়েছে। এই পরিসংখ্যান থেকে দেখা যায় বিগত 6 বছরে কপিরাইট নিবন্ধনের হার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 2018 সালে যেখানে নিবন্ধন সংখ্যা ছিল মাত্র 580, 2024 সালের অক্টোবর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে 1020-এ। এই প্রবণতা কপিরাইট সচেতনতা ও ডিজিটাল নিবন্ধন ব্যবস্থার উন্নতির ইঙ্গিত দেয়। এখানে দেখা যায় সাহিত্য ও সঙ্গীত খাতে কপিরাইট নিবন্ধন সর্বাধিক, যার পরেই রয়েছে সফটওয়্যার ও ডিজিটাল কাজ। চলচ্চিত্র, শিল্পকর্ম ও নাট্যকর্মের নিবন্ধন তুলনামূলক কম হলেও ডিজিটাল যুগে সফটওয়্যার ও ডিজিটাল কন্টেন্টের নিবন্ধন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের কপিরাইট লঙ্ঘনের হার অত্যন্ত বেশি, বিশেষ করে সফটওয়্যার ও প্রকাশনা খাতে। 2023 সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 36 লক্ষ পরিবারের মধ্যে 95% কম্পিউটারেই পাইরেটেড সফটওয়্যার ব্যবহৃত হয়। শুধুমাত্র মাইক্রোসফট অফিস ও ফটোশপের পাইরেসির আর্থিক মূল্য বছরে প্রায় 27,473 কোটি টাকা। এটি হলো এশিয়া প্যাসিফিকে লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহারে 2018 সালের সফটওয়্যার পাইরেসির হার। এই পরিসংখ্যানটি বাংলাদেশের আইনি প্রয়োগের ব্যর্থতা এবং অর্থনৈতিক ঝুঁকির তীব্রতা তুলে ধরেছে। দেশীয় আন্তর্জাতিক শাস্তির বিধান। কেউ যদি কপিরাইট আইন লঙ্ঘন করে তাহলে বিভিন্ন কপিরাইট লঙ্ঘনের জন্য বিভিন্ন শাস্তির কথা বলা আছে, বিভিন্ন মেয়াদের শাস্তির কথা বলা আছে। 6 মাস কারাদণ্ডের কথা বলা আছে, বা কোনো ক্ষেত্রে 1 বছর, কোনো ক্ষেত্রে 2 বছর, তবে সর্বোচ্চ এটা 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা অর্থদণ্ডের বিধান এখানে এসেছে। যদি কেউ কপিরাইটের মাধ্যমে বা কপিরাইট লঙ্ঘনের মাধ্যমে যদি আর্থিকভাবে লাভবান হতে চায় তাহলে সেই ক্ষেত্রে শাস্তির পরিমাণটা তার বেশি। কিন্তু কেউ যদি না বুঝে না জেনে যদি কপিরাইট লঙ্ঘন করে তাহলে তার ক্ষেত্রে শাস্তির পরিমাণটা একটু কম হয়। বাংলাদেশের আইন সম্প্রতি শক্তিশালী হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এখনো তুলনামূলকভাবে দুর্বল। ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানে ডিজিটাল পাইরেসি শাস্তি অনেক বেশি কঠোর। ফৌজদারি শাস্তি, কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, দেওয়ানি ক্ষতিপূরণ। কপিরাইট ধারক ক্ষতিপূরণ দাবি করতে পারেন, যা অনেক সময় লাখ লাখ ডলার পর্যন্ত হতে পারে। টেকডাউন ও ব্লকিং, অনলাইনে পাইরেটেড কন্টেন্ট শনাক্ত হলে দ্রুত রিমুভ বা ব্লক করা হয়। আন্তর্জাতিক সহযোগিতা, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি, ল্যাট, ইন্টারপোল, WIPO এর মাধ্যমে তথ্য ও তদন্ত সহযোগিতা। কপিরাইট করার নিয়ম, বাংলাদেশের কপিরাইট অফিসের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করুন এবং পূরণ করুন। যাচাই শেষে আপনি একটি কপিরাইট নিবন্ধন সনদ পাবেন, যা আপনার মেধা সম্পদের আইনি মালিকানার প্রমাণ হবে। বর্তমানে এআই নিয়ে কপিরাইট সংকট চলছে। কিছুদিন আগেই একটা ট্রেন্ড চলছিল, এআই ভিত্তিক টুল দিয়ে জাপানের স্টুডিও জিবলির অ্যানিমে স্টাইলের ছবি তৈরি করে সবাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করছিল। দিন শেষে প্রশ্ন থেকেই যায়, মালিকানা কার? এআই কোম্পানি নাকি ব্যবহারকারী নাকি স্টুডিও জিবলি? বিশেষজ্ঞরা বলছেন এআই নিজে আইপি মালিক হতে পারে না, তবে আইনি কাঠামো অস্পষ্ট, ফলে ভবিষ্যতে বড় আইনি লড়াই হতে পারে। হায়াও মিয়াজাকি এই বিষয় নিয়ে খুবই ক্ষিপ্ত। তিনি নিজেই এআই আর্টকে সমর্থন করেন না, এটিকে শিল্পের প্রতি হুমকি মনে করেন।
প্রযুক্তি যত এগোচ্ছে পাইরেসি ততই নতুন নতুন রূপ নিচ্ছে। আসলে এটি কখনোই থামানো সম্ভব নয়, কেবল নিয়ন্ত্রণই সম্ভব। জাহিদুজ্জামান রেদওয়ান, জেসিএমএস নিউজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।